আজকের ক্লাসটা কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপের উপর আমরা করব। কারশফের সূত্রাবলী সংক্রান্ত বিষয়বস্তু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আগে আমাকে যেটা জানতে হবে, এই কারশফের সূত্রাবলী সোর্স কি বা কী জন্য এটিকে ব্যবহার করা হচ্ছে। তো সেটা জানতে গিয়ে আমাদের প্রথমেই চলে আসতে হবে তড়িৎ বর্তনীতে। আচ্ছা দেখো, তড়িৎ বর্তনীতে কি কি কম্পোনেন্ট থাকে? সাধারণত একটি তড়িৎ চালক বলের উৎস থাকবে, একটি বাহ্যিক রোধ থাকবে, যে তড়িৎ চালক বলের উৎস ব্যবহার করছি তার আভ্যন্তরীণ রোধ থাকবে, অ্যামমিটার, ভোল্টমিটার, আরও কিছু কম্পোনেন্ট থাকতে পারে, বা দুটো তড়িৎ চালক বলের উৎস থাকতে পারে, এই রকম একাধিক কম্পোনেন্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেই জটিল তড়িৎ বর্তনীকে বিশ্লেষণের জন্য বা বর্তনীর বিভিন্ন অংশে প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ কত হচ্ছে সেটা নির্ণয় করার জন্য এই কারশফের সূত্র দুটিকে আমরা ব্যবহার করব। কারশফের দুটো সূত্র হচ্ছে, একটা হচ্ছে প্রথম সূত্র বা প্রবাহ মাত্রা সূত্র, আর একটি দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্র। এখন এটা জানতে হবে যে কারশফের সূত্র কিন্তু কোনো নতুন সূত্র বা তাত্ত্বিক সূত্র নয়। কারশফের সূত্রকে আমরা বলতে পারি একটা এক্সটেন্ডেড ফর্ম কার ওহমের সূত্র। অর্থাৎ ওহমের সূত্রকে আমরা এই জটিল তড়িৎ বর্তনী বিশ্লেষণের সময় কিভাবে প্রয়োগ করব তার দুটি অ্যাপ্লিকেশন হচ্ছে এই কারশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তাই কারশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এবার আমরা সরাসরি সেই সূত্র দুটির বিবৃতিতে চলে যাব। প্রথম সূত্রের বিবৃতি আমরা একটু দেখব। বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। অর্থাৎ যখন একটা জটিল বর্তনী আমরা বিশ্লেষণ করব তখন সেখানে বিভিন্ন জায়গায় কিছু বিন্দু পাবো আমরা। সেই বিভিন্ন বিন্দুগুলিতে যে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল সেটি শূন্য হবে। এখানে আমরা কোনো বর্তনীর পুরো ছবি আঁকিনি, আমরা ধরে নিচ্ছি একটা জটিল বর্তনীর এখানে একটা অংশ এ একটি বিন্দু, এবং সেখানে দিয়ে চারটি পথ চলে গেছে, চারটি পথে চার রকম তড়িৎ প্রবাহ। দেখো, তড়িৎ প্রবাহগুলোর মান আলাদা, তড়িৎ প্রবাহ মাত্রার মান আলাদা এবং তাদের দিকও আলাদা। কিছু তড়িৎ এই বিন্দু দিয়ে ভেতরে ঢুকছে এবং কিছু তড়িৎ এই বিন্দু সাপেক্ষে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই ডিরেকশনের দিকটা আমাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ যখন একে সূত্রের আকারে আমি লিখব তখন এই ডিরেকশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমরা ধরে নিই, সাধারণত কারশফের প্রথম সূত্রতে আমরা ধরে নিই যে তড়িৎ প্রবাহ মাত্রার দিকগুলি অভিমুখী প্রবাহ, অর্থাৎ যে বিন্দুকে আমি ধরে নিয়েছি সেই বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে সেগুলোকে আমরা ধনাত্মক প্রবাহ ধরে নিই, আর যেগুলি বাইরে বেরিয়ে যাচ্ছে যে প্রবাহগুলি সেগুলিকে আমরা ঋণাত্মক প্রবাহ ধরে নিই। এই ধরেই কিন্তু আমরা করি। শুধুমাত্র এখানে নয়, কারশফের সূত্র দিয়ে প্রচুর গাণিতিক সমস্যার সমাধান করতে আসে, অনেক প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলোতেও আমরা কিন্তু এই নিয়মটাই ফলো করব, যে কিছু কিছু তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ধনাত্মক ধরবো, কিছু কিছু তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখকে আমরা ঋণাত্মক ধরবো। তো এবার আমরা দেখে নিই এই ছবি অনুযায়ী কি আসছে। দেখো, I1 আর I2 যেহেতু ভেতরের দিকে ঢুকছে তাই আমরা ধরে নেব I1 প্লাস I2, এখানে দুটোই ধনাত্মক নিয়েছি। I3 আর I4 বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে -I3 -I4 = 0। এটা যে সবসময়, এটা আমরা একটা আরবিট্রারি এক্সাম্পল নিয়ে নিলাম, তো সবসময় এরকম নাও হতে পারে। এরকমও হতে পারে যে প্রত্যেকটি ভেতর দিকে ঢুকছে তখন প্রত্যেকটিই ধনাত্মক ধরতে হবে, বা প্রত্যেকটি বাইরের দিকে বেরোচ্ছে তখন প্রত্যেকটিকে ঋণাত্মক ধরা যেতে পারে। তো এই যে ইকুয়েশনটা আমি পেলাম এই ছবির ওপর ভিত্তি করে, যে I1 + I2 = I3 + I4,
এবার তড়িৎ বর্তনীর কোনো একটি সংযোগ বিন্দুতে তাহলে আমি লিখতে পারি আগত তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু নির্গত তড়িৎ প্রবাহ, অর্থাৎ যেটুকু তড়িৎ প্রবাহ এই বিন্দু দিয়ে ঢুকবে ঠিক সেইটুকু তড়িৎ প্রবাহই এই বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এই নয় I1 ইজ ইকুয়াল টু I3 বা I2 ইজ ইকুয়াল টু I4। এই ছবির ক্ষেত্রে I1 আর I2-র যোগফল I3 এবং I3-র যোগফলের সাথে সমান। এবার দেখা যাক, আমরা যদি টি সময় ধরে প্রবাহ চলছে এরকম একটা ধরে নিই, তাহলে সেই টি সময়টাকে প্রত্যেকের সাথে যদি গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো Q1 Q2 Q3 Q4। Q1 Q2 Q3 Q4 কি? আধানের পরিমাণ। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোনো সংযোগ বিন্দুতে, এখানে এ ধরে নিয়েছি আমরা, আগত তড়িতাধান মানে যে পরিমাণ তড়িতাধান এ বিন্দুতে আসছে ঠিক একই পরিমাণ তড়িতাধান সেই বিন্দু থেকে নির্গত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এটা বলা যেতে পারে যে তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে কোথাও কোনো রকম তড়িৎ আধানের সঞ্চয় হচ্ছে না, যেটুকু আসছে ঠিক সেইটুকুই বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা থেকে আমরা এটাও বলতে পারি যে মোট তড়িতাধানের কোনো সৃষ্টি বা বিনাশ নেই, তড়িতাধানের সঞ্চয়ের কোনো ব্যাপার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কারশফের প্রথম সূত্রটি তড়িতাধানের সংরক্ষণ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। দেখো প্রশ্ন কীরকম আসে, দেখো 1 নম্বর একদম সহজ প্রশ্ন আসতে পারে কারশফের প্রথম সূত্র বিবৃত করো, ব্যাখ্যা করো। তখন তোমরা বিবৃত বা ব্যাখ্যা করে দিলে। সেকেন্ডলি বলা হয় যে কারশফের প্রথম সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ, তখন কিন্তু বলতে হবে তড়িতাধানের সংরক্ষণ সূত্রের সাথে সংগতিপূর্ণ। এটা যদি 1 নম্বরের প্রশ্ন আসে তুমি 1 নম্বরে উত্তর দিয়ে দিলে, কিন্তু যে মুহূর্তে বলা হলো কেন বা ব্যাখ্যা করো কেন তড়িতাধানের সংরক্ষণ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ, সেই মুহূর্তে কিন্তু তোমাকে এই বিষয়বস্তুটা দেখাতে হবে যে কিভাবে এই চার্জ কোথাও সঞ্চিত হচ্ছে না, যেটুকু চার্জ আসছে সেটুকু চার্জ চলে যাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা কারশফের প্রথম সূত্র বা প্রবাহমাত্রার সূত্র এক্সপ্লেন করলাম এবং এই সূত্রটি যে তড়িতাধানের সংরক্ষণ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ সেটি প্রমাণ করলাম। এবার আমরা চলে আসব কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্রকে বলা হয় ভোল্টেজ সূত্র। আমরা একটু বিবৃতিটা দেখে নেব আর চিত্রটা একটু ভালো করে দেখব, ছবিটা একটু ভালো করে দেখব। আগে একটু বিবৃতিটা পড়ে নিই যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হয়। অর্থাৎ এটাকে একটু এক্সপ্লেন করি। ধরে নিচ্ছে এইরকম একটা সার্কিট আছে, বর্তনী আছে, তার বাইরে একটি তড়িৎচালক বল আছে, তড়িৎচালক বলের উৎস আছে, আর এই রকমভাবে আরও দুটো তড়িৎচালক বলের উৎস আছে, দুটো রোধ আছে। এই সমস্ত তড়িৎচালক বলের উৎস থেকে আস্তে আস্তে তড়িৎ প্রবাহ নির্গত হচ্ছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট দিক আছে এবং আমরা ধরে নিচ্ছি যে এই যে তড়িৎচালক বলের উৎসগুলি নেওয়া হয়েছে এদের একটা আভ্যন্তরীণ রোধ আছে। যদিও এখানে আমি আভ্যন্তরীণ রোধের বিষয়টি দেখাচ্ছি না, কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশনে যাবে অর্থাৎ গাণিতিক সমস্যার ক্ষেত্রে যাবে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই এর আভ্যন্তরীণ রোধও দেওয়া থাকবে, এই তড়িৎচালক বলের আভ্যন্তরীণ রোধগুলি দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে সেই রোধগুলিকেও ধরতে হবে। ওকে, তো এখানে আমরা এই এক্সপ্লেনেশনে এটা আমরা ধরছি না। আচ্ছা, এরও কিছু নিয়ম আছে। এই রকম যখন সার্কিটটাকে আমি বিশ্লেষণ করব তাহলে তার কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে যদি কোনো রকম প্রবাহ দক্ষিণাবর্তী হয়, ওকে, দক্ষিণাবর্তী মানে এই যে দেখো এই রকম, আমি এখানে প্রবাহের দিকগুলো দেখিয়েছি, আমি I1কে দিয়ে বলছি, দক্ষিণাবর্তী মানে এই রকম এই যে, আর বামাবর্তী মানে ঠিক উল্টো, এই যে I2 যেদিকে যাচ্ছে এই যে। তো যে যে প্রবাহগুলো দক্ষিণাবর্তী
তাদেরকে ধনাত্মক ধরা হবে, আর যে যে প্রবাহগুলো বামাবর্তী সেগুলোকে ঋণাত্মক ধরা হবে। এটি শুধুমাত্র একটি নিয়ম, এবং যদি নিয়মটি তোমরা অ্যাপ্লাই করো পুরো লুপের ক্ষেত্রে, এখানে দেখো দুটো লুপের কথা বলা হবে, সমস্ত লুপের ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম ফলো করতে হবে। একটি লুপের ক্ষেত্রে দক্ষিণাবর্তীকে প্লাস ধরলে, বামাবর্তীকে মাইনাস ধরলে, আবার অন্য লুপের ক্ষেত্রে তুমি দক্ষিণাবর্তীকে মাইনাস ধরে ফেললে, বামাবর্তীকে প্লাস ধরে ফেললে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। তো সেই জন্য এই নিয়মগুলো আগে একটু বুঝে নাও। এবার এটা হয়ে গেল প্রবাহ মাত্রার বিষয়। এবার আমি তড়িৎ চালক বলে চলে আসব। যে যে তড়িৎ চালক বলের উৎসগুলি নেওয়া হয়েছে সেগুলো দেখো কোন কোন দিকে প্রবাহ মাত্রা পাঠাচ্ছে। আচ্ছা, প্রথমে দেখো এই তড়িৎ চালক বলের উৎসকে যদি আমরা নিয়ে নিই, তাহলে এই দিকে পাঠাচ্ছে, তার মানে দক্ষিণাবর্তী, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে যাচ্ছে, তাহলে একে আমি প্লাস ধরবো। এটা দেখো এই দিকে, এই যে এই তড়িৎ চালক বলের উৎস কোন দিকে তড়িৎ পাঠাবে, এদিকে পজিটিভ আছে, তার মানে এদিকে তড়িৎ পাঠাবে। সুতরাং এই তড়িৎ চালক বলের উৎসকে মানে E1কে আমি ধরে নেব মাইনাস, কারণ এটা বামাবর্তী, ঘড়ির কাঁটার উল্টো দিকে। আচ্ছা, এখানে দেখো কোন দিকে তড়িৎ পাঠাবে, এই দিকে, অর্থাৎ দক্ষিণাবর্তী, সেক্ষেত্রে E2কে আমি ধরে নেব প্লাস। এই প্লাস মাইনাসের বিষয়টি শুধুমাত্র আমি এই ছবিটার ক্ষেত্রে বলছি। এটা হতেই পারতো এই তড়িৎ চালক বলের উৎসটি উল্টো দিকে লাগানো থাকতো, তখন কিন্তু তার যে চিহ্নটি আমি নিতাম প্লাস বা মাইনাস সেটি আলাদা হতো। আমি শুধুমাত্র এই চিত্রের ক্ষেত্রে এই বিষয়টি ব্যাখ্যা করছি। নিয়ম সব জায়গায় এক থাকবে, কিন্তু এখানকার ক্ষেত্রে নিয়মটা আমি আলাদা করে বলছি। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো, এবার আমি সূত্রে চলে আসছি। বলছে যে এই যে কোনো একটি বদ্ধ যে লুপ তৈরি হবে, সেই লুপের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে প্রবাহ মাত্রা এবং রোধের যে বীজগাণিতিক গুণফল অর্থাৎ আইআর, সামেশন অফ আইআর ইজ ইকুয়াল টু কী হবে, তড়িৎ চালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। তাহলে সামেশন অফ ই, ওকে, এটা হলো কারশফের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা, গাণিতিক রূপে প্রকাশ। এবার আমি যখন ব্যাখ্যায় আসব, এই চিত্রটার ক্ষেত্রে একটু ভালো করে দেখো, I1 ইন্টু R1, কেন I1 অলরেডি আগে পজিটিভ, I1 এদিকে যাচ্ছে অর্থাৎ দক্ষিণাবর্তী পজিটিভ, ইন্টু R1, I2 এইদিকে যাচ্ছে বামাবর্তী এই রকম ডিরেকশানে, ঠিক আছে, এই যে এই ডিরেকশানে দেখো এই দিকে যাচ্ছে এই ডিরেকশানে, তাহলে এখানে I2কে ধরবো মাইনাস, তাহলে মাইনাস I2 R2 ইকুয়াল টু, এবার E1কে একটু আগে আমি বললাম আমি মাইনাস ধরবো, কারণ সেক্ষেত্রে কারণ কি, এখান দিয়ে যে প্রবাহ যাচ্ছে তা বামাবর্তী, অর্থাৎ মাইনাস E1, আর প্লাস E2 থেকে যে প্রবাহ পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণাবর্তী। সুতরাং আমি শুধু এই লুপটার কথা বলছি, কিন্তু এই যে এই লুপটা, এই যে একটা বদ্ধ লুপ তৈরি হয়েছে, সেই লুপের ক্ষেত্রে এই সূত্র। লুপ যদি আলাদা হয়, ধরো আমি এবার ধরলাম এই লুপটা, এইখান থেকে এসে এইরকমভাবে এসে এই রকম লুপ, তাহলে সেক্ষেত্রে আবার সূত্র আলাদা হয়ে যাবে। আবার যদি আমি এই লুপটা ধরি, এই যে এখান থেকে এসে এখান থেকে এরকম, সেক্ষেত্রে আবার আলাদা ইকুয়েশন তৈরি হবে। আমি শুধু এই লুপটার ক্ষেত্রে দেখাচ্ছি বলে এই ইকুয়েশনটা পেয়েছি। এবার দেখো, এটা আমি একটা ইকুয়েশন পেলাম। এবার এ পয়েন্টে কারশফের প্রথম সূত্র থেকে আমি কি লিখতে পারি, I1 ভেতরে ঢুকছে, I ভেতরে ঢুকছে, I1 বাইরে বেরিয়ে যাচ্ছে, I2ও বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এ পয়েন্টে যদি কারশফের প্রথম সূত্র আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি পেয়ে যাব আইকে পজিটিভ নেব, I1 I2 বোথ নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে পেলাম I2 ইকুয়াল টু I মাইনাস I1। এবার এই I2 ইকুয়াল টু I মাইনাস I1কে কী করবো, এই ইকুয়েশনটায় বসিয়ে দেবো। এই ইকুয়েশনটায় বসিয়ে কিছু সিম্পলিফিকেশন করে আমরা কি পেলাম, I1 ইকুয়াল টু পেলাম E2 মাইনাস E1 প্লাস IR2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এখানে R1 প্লাস R2 কিন্তু আভ্যন্তরীণ রোধ আমি ধরিনি, এখানে স্মল R1 প্লাস R2 এগুলোকে বাহ্যিক রোধই ধরেছি, কিন্তু এখানে আমি আভ্যন্তরীণ রোধকে নেগলেক্ট করেছি। অঙ্কে কিন্তু আভ্যন্তরীণ রোধ থাকে, তখন সেক্ষেত্রে এই আভ্যন্তরীণ রোধগুলিকেও কিন্তু ধরতে হবে।
তাহলে দেখো এইভাবে আমি I1-এর ভ্যালু বার করতে পারি। I1-এর ভ্যালু বার করলে আমি I2-র ভ্যালুও বার করতে পারবো। I2-র ভ্যালু বার করলে আমি I-এর ভ্যালু বার করতে পারবো। অর্থাৎ যে যে রাশিগুলি আমাকে এই বর্তনীটির ক্ষেত্রে নির্ণয় করতে দেওয়া হবে সেই সেই রাশিগুলি আমি নির্ণয় করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ E। এইবার দেখো IR মানে আমি কি বলতে পারি, V, বিভব প্রভেদ। তাহলে সামেশন অফ V ইজ ইকুয়াল টু সামেশন অফ E। তাহলে একক তড়িতাধানের ক্ষেত্রে কোনো বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি, এটা হচ্ছে বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তির সমান। অর্থাৎ কোনো একটা বর্তনীতে যত তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে ঠিক ততটাই তড়িৎ শক্তি ব্যয় হয়ে যাচ্ছে, সেটা একক তড়িতাধানের ক্ষেত্রে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারছি কারশফের দ্বিতীয় যে সূত্রটি অর্থাৎ ভোল্টেজ সূত্র সেটি শক্তির সংরক্ষণ সূত্রের সাথে সংগতিপূর্ণ। তাহলে প্রথম সূত্র আমরা দেখলাম কোন সূত্রের সাথে সংগতিপূর্ণ, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রের সাথে সংগতিপূর্ণ। আর এই দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রের সাথে সংগতিপূর্ণ। এখানেও একই রকমভাবে প্রশ্ন আসতে পারে, যদি শুধু বিবৃতি দিতে বলে তাহলে শুধু বিবৃতি দেবে, যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এই চিত্র এঁকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর যদি বলা হয় যে কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রের সাথে সংগতিপূর্ণ সেটি দেখাও, তাহলে এই বিষয়টি এক্সপ্লেন করতে হবে তোমাকে। ওকে, এবার আমরা চলে আসবো যে এই কারশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দিয়ে কিভাবে কোনো গাণিতিক সমস্যার সমাধান করা যায়। এবার আমরা কারশফের সূত্র দিয়ে একটা গাণিতিক সমস্যা দেখে নিই। আচ্ছা, প্রশ্নটা কি আছে একটু দেখি, যে 6 ভোল্ট আর 4 ভোল্টের 6 আর 4 ভোল্টের দুটো তড়িৎচালক বল বিশিষ্ট দুটি কোষকে, দেখো এখানে কিন্তু কোষের আভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, আর একটার আভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 3 ওহম আর একটার আভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 2 ওহম। তাদের সমান্তরাল সমবায় রাখবো, একটা বাহ্যিক রোধ নেব, বাহ্যিক রোধ হচ্ছে 10 ওহম। তাহলে মোট প্রবাহ মাত্রা কত? আচ্ছা, এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে দুটো জিনিস তোমাদের একটু আমি বলে দিই। এক নম্বর হচ্ছে কিছু কিছু গাণিতিক সমস্যায় চিত্র দেওয়া থাকবে, যেমন প্রবাহ মাত্রার দিকগুলি দেওয়া থাকবে, ঠিক সেইভাবেই তোমাকে অঙ্কটা করতে হবে। আর কিছু কিছু গাণিতিক সমস্যায় থাকছে যে সেখানে শুধু স্টেটমেন্টটা দেওয়া থাকছে, তোমাকে এই স্টেটমেন্ট অনুযায়ী সেইভাবে তোমাকে ছবিটা এঁকে নিতে হবে, বর্তনী এঁকে নিতে হবে। তো এটা স্টেটমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে বর্তনী আঁকতে হবে। দেখা যাক, দুটো তড়িৎচালক বল বলছে সমান্তরাল সমবায়, সমান্তরাল মানে একটা পজিটিভের সাথে আর একটা পজিটিভ, একটা নেগেটিভের সাথে একটা নেগেটিভ, এইভাবে আমি সমান্তরাল সমবায় রেখেছি। বাহ্যিক একটা রোধ দিয়েছি, কত? বাহ্যিক রোধ হচ্ছে 10 ওহম। আর প্রত্যেকটার তড়িৎচালক বলের মান আমি এখানে লিখেছি, আর তার সাথে আভ্যন্তরীণ রোধগুলো পাশে লিখে দিয়েছি যাতে বোঝা যায়। আচ্ছা, এবার দেখে নিই যে যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রার দিক এখানে প্রশ্নে কিছু বলা নেই, তাহলে সাধারণত কোন দিকে হতে পারে? যেহেতু এটা পজিটিভ তাহলে এদিক দিয়ে যাবে, এটাও পজিটিভ এদিক দিয়ে যাবে, গিয়ে এই ডি পয়েন্টে গিয়ে তারা একসাথে মিলিত হয়ে মূল বর্তনীতে যখন আসবে তখন সেটা হয়ে যাবে আই, অর্থাৎ I1 I2 মিলে আই হয়ে যাচ্ছে। আমার এই মোট প্রবাহ মাত্রাটা কত বার করতে দিয়েছে। আচ্ছা, এখানে মোট প্রবাহ মাত্রা নির্ণয় করতে দিয়েছে, কিন্তু কোনো কোনো অঙ্কে আবার থাকতেই পারে যে মূল মানে I1 I2 তিনটেই নির্ণয় করো। তো যে রকম অঙ্কে যেমন থাকবে সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে। তো ধরে নেওয়া যাক এবার কি করব। আচ্ছা, প্রথমে দেখো আমি ই বিন্দুটা নিয়ে নিলাম, এমন একটা বিন্দু যেখানে তিনটে প্রবাহ মাত্রা এসে মিলিত হয়েছে। তো ই বিন্দুতে আমি দেখতে পেলাম I1 প্লাস I2 মাইনাস আই। কেন? I1 ভেতর দিকে ঢুকছে, ই এর ভেতর দিকে ঢুকছে, I2ও তাই, কিন্তু আই বেরিয়ে যাচ্ছে। তাহলে আইকে মাইনাস ধরলাম, নিয়মটা একটু মনে করে দেখো, আইকে মাইনাস ধরলাম আর I1 I2কে পজিটিভ ধরলাম, প্লাস ধরলাম, সেই অনুযায়ী আমি এই রিলেশনটা পেলাম। এবার যখন এই গাণিতিক সমস্যার সমাধান করবে, কোন লুপটি নিচ্ছ, কোন
বর্তনীটি নিচ্ছ, বদ্ধ বর্তনীটি নিচ্ছ, কোনটির ক্ষেত্রে তুমি ইকুয়েশনটি তৈরি করছো সেটা কিন্তু খুব ভালো করে উল্লেখ করে দিতে হবে। ওকে, দেখো আমি এখানে পরিষ্কার লিখেছি, পরিষ্কার করে এ, ই, এফ, জি, এইচ, বি, এই যে এইচ থেকে আবার বি এসে এই হয়ে গেল একটা বদ্ধ বর্তনী। বদ্ধ বর্তনী মানে যেখান থেকে তোমার শুরু হবে সেখানে এসেই কিন্তু শেষ হবে। এখানে দেখো এ থেকে শুরু হয়ে এতে শেষ হয়েছে। বর্তনীটা কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো, এই যে এই বর্তনীটা ধরছি আমি। কি কি আছে এই বর্তনীতে একটু দেখে নেব। এই বদ্ধ বর্তনীতে বাহ্যিক রোধ আছে যার 10 ওহম মান, আর একটি তড়িৎচালক বলের উৎস আছে, সেই তার ভোল্টেজ, তার তড়িৎ ই এর মান হচ্ছে 4 ভোল্ট, আর আভ্যন্তরীণ রোধের মান 2 ওহম। এই আছে আমার। এবার চলে যাব দ্বিতীয় সূত্রে। এই বদ্ধ লুপে আমি দ্বিতীয় সূত্রটা করব। I2 দেখে নিই এই I2 কোন দিকে যাচ্ছে, এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে একে আমি এখানে মাইনাস ধরবো। I2 R2, R2 কি? R2 হচ্ছে এই যে তড়িৎচালক বলের উৎস তার আভ্যন্তরীণ রোধ, স্মল R2 এখানে ধরে নিয়েছি। মাইনাস, কেন মাইনাস ধরছি? কারণ এই যে আইটাও কিন্তু আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আই আর ইকুয়াল টু -4। কেন -4? তড়িৎচালক বল। তড়িৎচালক বল কোন দিকে তড়িৎ প্রবাহ মাত্রা দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এর মান কি ধরবো? মাইনাস। বোঝা গেল? এই প্লাস মাইনাসের বিষয়টা ভালো করে মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে আমি কি করলাম? আভ্যন্তরীণ রোধের অ্যাক্রসে কত ভোল্টেজ, বাহ্যিক রোধের অ্যাক্রসে কত ভোল্টেজ, তাকে আমি কার সাথে ইকুয়াল করলাম? এই বদ্ধ বর্তনীতে যে তড়িৎচালক বলের উৎসটি আছে সেই তড়িৎচালক বলের, তার তড়িৎচালক বলের মানের সাথে। এটা কার্সফের দ্বিতীয় সূত্র আমি এক্সপ্রেস করলাম। সেটাকে এবার মান টান বসিয়ে দিলাম। মান বসিয়ে আমি একটা ইকুয়েশন পেলাম, I2 + 5i = 2। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো আমি পেয়েছিলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এবার আমি চলে যাব অন্য বদ্ধ বর্তনীতে। সেই বদ্ধ বর্তনীটা দেখো কি, ডি, ই, এফ, জি, এইচ, সি, ডি, অর্থাৎ এই বর্তনীটা, এই যে বাইরের দিক দিয়ে এই বর্তনী নেব। তাহলে এই বর্তনীর মধ্যে কি আছে? সেই একই রকম জিনিস আছে। একটা বাহ্যিক রোধ আছে, তড়িৎচালক বলের উৎস আছে, কিন্তু অন্য তড়িৎচালক বলের উৎসটি আছে, ঠিক আছে, যার আভ্যন্তরীণ রোধ 3 ওহম। তাহলে ঠিক সেই একই রকম নিয়মে আমি এখানে ইকুয়েশনটা লিখব। এখানে ইকুয়েশনটা লিখে আমি আরেকটি ইকুয়েশন পাবো, সেটাকে 3 নম্বর ইকুয়েশন দেব। এবার আমরা পেলাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এই যে 3টে ইকুয়েশন আমরা পেলাম, এই 3টে ইকুয়েশনকে আমরা সলভ করব। বীজগাণিতিক যে যে পদ্ধতি তোমরা জানো, যার যার সাহায্যে তোমরা অজ্ঞাত রাশির মান নির্ণয় করো, যে যে পদ্ধতিতে যার যে পদ্ধতি সুবিধা হয়, এই 3টে ইকুয়েশনের সাহায্যে আমরা সেখান থেকে আই এর মান বার করব। যদি I1 I2 মান বার করতে দিত তাহলেও আমি পারতাম, কিন্তু এখানে প্রশ্নে শুধুমাত্র আই এর মান, মূল তড়িৎ প্রবাহ মাত্রার মান চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি আই এর মান নির্ণয় করব। আচ্ছা, এই বিষয়টা, এই অঙ্ক করতে গিয়ে যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি লুপটা ঠিকঠাক নিচ্ছ কিনা, প্রথমে ড্রয়িংটা ঠিকঠাক করছো কিনা। যদি ড্রয়িং দেওয়া থাকে তাহলে গুড, কিন্তু যদি ড্রয়িং না দেওয়া থাকে তুমি ড্রয়িং ঠিকঠাক করছো কিনা, ড্রয়িং করে তুমি লুপগুলো ঠিকঠাক ধরতে পারছো কিনা, কোন কোন লুপটা নিতে হবে সেটাকে আইডেন্টিফাই করতে পারছো কিনা, এবং লুপ নেওয়ার পর সেই লুপে কি কি কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলোকে তুমি কার্সফের লতে ফেলতে পারছো কিনা। এই 3টে জিনিসের ওপর নির্ভর করবে তোমার এই অঙ্কটা ঠিক হবে কিনা। এবং সেটা করার সময়, কার্সফের লটা অ্যাপ্লাই করার সময় অতি অবশ্যই যে চিহ্নের জিনিসগুলো বলে দেওয়া হলো, যে চিহ্ন কিভাবে কার প্লাস হবে কার মাইনাস হবে সেটা কিন্তু মনে রাখতে হবে। তবে
এ কথা একদম সত্যি যে একটা অঙ্ক দেখে বা দুটো অঙ্ক দেখে বা এই রকম দু চারটে অঙ্ক করে ফেলে পুরো বিষয়টা সম্পর্কে তোমরা সহজ হয়ে যাবে তা কিন্তু নয়। তোমরা যে বই ফলো করো না কেন বা যে কোনো 10 ইয়ার্স যে কোনো কোয়েশ্চেন ব্যাংকে কার্সফ ল সম্পর্কে প্রচুর অঙ্ক আছে। তার মধ্যে আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট মিশিয়ে অনেক রকম অঙ্ক আছে, সেগুলো কিন্তু তোমরা অভ্যাস করবে। সাধারণত এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কিন্তু একটা না একটা গাণিতিক সমস্যা দিয়েই থাকে। সেটা মেবি রোধ থেকে হোক, তুল্য রোধ নির্ণয় করা হোক, বা ধরো এই কার্বনের রোধ নির্ণয় করা হোক, আভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট এটা নির্ণয় করার ক্ষেত্রে যেটা আমরা আগের ক্লাসে পড়েছি যে কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট কিভাবে নির্ণয় করতে হয়, তো সেই থেকে আসতে পারে। আবার যদি চলে আসো শান্ট থেকে আসতে পারে, শান্টের ব্যবহার কি করে হচ্ছে তা থেকে অঙ্ক আসতে পারে, রোধের উষ্ণতা গুণাঙ্ক থেকে আসতে পারে, আবার এই কার্সফ ল থেকেও আসতে পারে। এরপরে আমরা কার্সফ লয়ের বেশ কিছু অ্যাপ্লিকেশনস পড়ব, মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজ, পোটেনশিওমিটার, সেগুলো থেকেও কিন্তু কম বেশি অঙ্ক আসে। তো তোমরা আমি কার্সফ ল দিয়ে একটা অঙ্ক আমি দেখিয়ে দিলাম কিভাবে করবে, তোমরা কিন্তু এগুলো অভ্যাস করবে, তাহলে আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। আমরা নেক্সট ক্লাসে এই কার্সফ লয়ের সাহায্যে রোধের পরিমাপ কি করে করব, অজ্ঞাত রোধের পরিমাপ কি করে করব, সেই বিষয়ে আমরা আলোচনা করব।